কলকাতার হাইকোর্টও শুভেন্দুর সুরে কথা বলল, রাষ্ট্রীয় আইন মতেই বর্বরতা ভারত। পশ্চিমবঙ্গে গরু ও মহিষ জবাইয়ে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের জারি করা নোটিশ বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। এদিকে আজ পশ্চিমবঙ্গের হাইকোর্টের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভয়াবহ একটি রায় হয়েছে। মুসলমানদের গরু কুরবানির পক্ষে গিয়েছে হাইকোর্ট। শুভেন্দু অধিকারী সহ বিজেপি সরকারের অসংখ্য নেতাকর্মীর শাস্তির আদেশ দিয়েছে হাইকোর্ট। উন্মুক্ত বা জনপরিসরে গবাদি পশু জবাইয়ের উপর জারি করা নিষেধাজ্ঞা বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। আসন্ন ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গ সরকারের পশু জবাই নিয়ন্ত্রণের আদেশের উপর স্থগিতাদেশ দিতে স্বীকৃতি জানিয়ে এই রায় দেয় হাইকোর্ট। দক্ষিণ সিনেমার মেগাস্টার থেকে পুরোদস্তুর রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় দিয়ে বসলেন এক বোমা ফাটানো ঘোষণা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় তিনি শুধু মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে সন্তুষ্ট থাকবেন না, বরং তিনি নিজে সরাসরি কোরবানিতে অংশ নেবেন। ভারতে মুসলিমদের শিক্ষা দিতে গিয়ে হিন্দুদের সর্বনাশ করছেন পশ্চিমবঙ্গের কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুসলিমদের কোরবানিতে বাধা দিতে গিয়ে সরাসরি ক্ষতির মুখে ফেলেছেন প্রান্তিক হিন্দু ব্যবসায়ীদের। হিন্দু খামারি ব্যবসায়ীরা বলেন, সরকার এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দিক, আমরা বিষ খাই। সরকারের কাছে এটা আবেদন করব, এসব গোমাতা ভাতা করে কিচ্ছু হবে না, এভাবে না মেরে আমাদের গলায় পা তুলে জিভ টেনে বার করে দেন। মুসলিমদের হাহাকার শুনে পশ্চিমবঙ্গের হাইকোর্ট আজকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভয়াবহ একটি রায় দেয়। মুসলিমদের গরু কুরবানির বিষয়ে তাদের নিষেধাজ্ঞা তুলে দেয় এবং মুসলিমদেরকে সুখবর দেয়। আজকে ঈদের আগের দিন রাতে একটা ধ্বংসলীলা তৈরি হয় শুভেন্দু অধিকারীর খারাপ অবস্থা হওয়াতে শুভেন্দু অধিকারীর কর্মীরা রাজপথে নামে, অন্যদিকে মমতা ব্যানার্জির কর্মীরাও রাজপথে নামে। মুখোমুখি একটা দেওয়া পাল্টা দেওয়া চলছে এই মুহূর্তে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে গরু কুরবানির বিষয়ে এবং আগামীকাল যে ঈদ হবে, ঈদের জামাতকে নিয়েও কিন্তু অনেক পরিকল্পনা। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে। কলকাতার হাইকোর্টও শুভেন্দুর সুরে কথা বলল, রাষ্ট্রীয় আইন মতেই বর্বরতা ভারতে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস.জে. রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ আপনাদেরই অনুষ্ঠান। ইসলামে কোরবানি হচ্ছে এমন এক ঐতিহাসিক প্রেক্ষাপটে মুসলমানদের জন্য সবচেয়ে বড় উৎসবের অনুষঙ্গ, যা মুসলিম জাতির পিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী ও রাসূল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার সুযোগ্য পুত্র আরেক গুরুত্বপূর্ণ নবী ও রাসূল হযরত ইসমাইল আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত আল্লাহর প্রতি মহান প্রেমের ও আল্লাহর আদেশ পালনের মহান এক গৌরবের স্মৃতিময় ইবাদত। ঘটনাটি পবিত্র কোরআন এর সূরা আস-সাফফাত 37, 102 থেকে 107 এ বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখেন যে তিনি তার পুত্রকে কোরবানি করছেন। মোদি ও তার শাসন তো এই আইন আদালত ব্যবহার করেই মুসলমানদের হত্যা ও নির্যাতন করছে। গরু ইস্যুতে মুসলিমদের পিটিয়ে মারছে। জয় শ্রীরাম বলে বলে আকাশ বাতাস মাতিয়ে মসজিদের ভেতরে চিৎকার করে করে মুসলমানদের সবচেয়ে আবশ্যকীয় ইবাদত নামাজে ডিস্টার্ব করছে। মসজিদ মাদ্রাসা ভেঙে সেখানে শিরকের আস্তানা মন্দির নির্মাণ করছে। 23 কোটি মুসলমান জনসংখ্যার দেশ ভারতে যেভাবে রাষ্ট্রীয় উপায়ে মুসলমানদের উপর মর্মান্তিক নিপীড়ন চালানো হচ্ছে, তা এক অবিশ্বাস্য বর্বরতার ইতিহাস, যার কখনো এতটা হয়েছে বলে জানা নেই। সাম্প্রতিক সংবাদে এসেছে, ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গ সরকারের গবাদি পশু কোরবানি নিয়ন্ত্রণের আদেশ বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চ বলেছে, গরু কোরবানি ঈদুল আজহার অংশ নয় এবং ইসলামে এটি ধর্মীয়ভাবে বাধ্যতামূলকও নয়। একাধিক জনস্বার্থ মামলায় আদালতকে রাজ্যের আদেশ বাতিল করতে এবং অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে বলা হয়েছিল। আদালত সেই আবেদনে রাজি হয়নি। তবে আদালত রাজ্যকে 24 ঘন্টার মধ্যে একটি বিষয় বিবেচনা করতে বলেছে। সেটি হলো 1950 সালের পশ্চিমবঙ্গ পশু কোরবানি নিয়ন্ত্রণ আইনের 12 নম্বর ধারায় ধর্মীয়, ওষুধ বা গবেষণার উদ্দেশ্যে নিষিদ্ধ পশু কোরবানির ছাড় দেওয়ার ক্ষমতা সরকারের আছে কিনা। 27 ও 28 মে ঈদ হওয়ায় সময় কম থাকায় আদালত দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছে। এছাড়া আদালত রাজ্যকে বলেছে, খোলা জায়গায় পশু কোরবানি করা যাবে না এমন একটি শর্ত যোগ করার বিষয়টিও ভেবে দেখতে হবে। রাজ্য সরকার গত 13 মে যে আদেশ দিয়েছিল তাতে 1950 সালের আইন ও 2018 সালের হাইকোর্টের একটি রায়ের কথা উল্লেখ আছে। দুটিতেই বলা হয়েছে, কোরবানির উপযুক্ত সনদ না পেলে
গরু ও মহিষ কোরবানি করা যাবে না। আইনের সাংবিধানিকতা নিয়ে চ্যালেঞ্জ করা মামলাগুলোতে জ্যেষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যুক্তি দেন, এই আইন কলকাতা ও অন্যান্য পৌরসভার জন্য তৈরি হয়েছিল, পুরো রাজ্যের জন্য নয়। তবে আদালত সেই বিষয়ে হস্তক্ষেপ করতে রাজি হয়নি। কলকাতা পৌর সংস্থার আইনজীবী নীলোৎপল চ্যাটার্জি জানান, তাদের কাছে প্রয়োজনীয় অবকাঠামো সহ জবাইখানা আছে এবং সনদ দেওয়ার জন্য নির্ধারিত কর্মকর্তাও আছেন। আদালত বলেছে, সনদ দেওয়ার সঠিক ব্যবস্থা আছে কিনা তা দেখার দায়িত্ব রাজ্যের। কোনো ঘাটতি পাওয়া গেলে তা দ্রুত ঠিক করতে হবে বলেও আদালত আশা প্রকাশ করেছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহ থেকে প্রকাশ, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সিদ্ধান্তের কারণে এবার ঈদ উল আজহার আগে গরু কেনা বন্ধ করে দিয়েছেন মুসলিমরা। এতে করে সেখানকার হিন্দু গরু ব্যবসায়ীরা বিপদে পড়েছেন। বিপুল অর্থ ও শ্রমে বড় করা গরুগুলো বিক্রি করতে না পেরে তাদের মধ্যে হাহাকার তৈরি হয়েছে। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের 24 পরগনার বামুনিয়া গ্রামের সিংহভাগই হচ্ছে হিন্দু খামারি। তারা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে গরুর খামার করেছেন। তারা কোরবানি ঈদের আগে গরু বিক্রি করে ঋণ পরিশোধ করার কথা ভেবেছিলেন। গত বেশ কয়েক বছর ধরে তারা এমনটাই করে আসছেন, কিন্তু এবার শুভেন্দু সরকারের জারি করা আইনের কারণে কেউই আর গরু কিনছেন না। গ্রামের হিন্দু খামারিরা বলছেন, এবার অন্তত মুসলমানদের গরু কোরবানি দিতে দেয়া হোক, তাহলে আমরা গরু বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারবো। এদিকে মুসলিম খামারিরা বলছেন, সরকার গরু কোরবানি দিতে দেবে না এটা কোনো সমস্যা নয়, কিন্তু আমরা যে গরু সারা বছর পালন করেছি সেগুলো সরকার নিয়ে নিক, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিক বলেন, বিজেপি সরকার মুসলমানদের বিপদে ফেলতে গিয়ে মূলত বিপদে ফেলেছে হিন্দুদের। ভারতের আজ তক মিডিয়ার এক প্রতিবেদনে দেখা যায়, পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত গরু কোরবানি বন্ধ করার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ করেছেন হিন্দু নারী পুরুষরা। সেখানে তারা বলেন, কোরবানির নিয়মের যে প্রথা বন্ধ করা হয়েছে সেটা আমরা মানি না, মানব না। রাজ্য সরকার কোরবানির নিয়ম বন্ধ করেছে, সেটা আমরা মানি না। গরু বিক্রি করতে দিতে হবে। এদিকে বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দ বলেন, অনেকেই মনে করছেন মুসলমানদের যেন বিপদে ফেলা যায়, এজন্যই রাজ্য সরকার এমন নিয়ম করেছে। কুরবানি বন্ধ হলে এক রাতের ব্যবধানে বন্ধ হয়ে যাবে আরবের তেলের পাইপলাইন। মধ্যপ্রাচ্যের এক যৌথ হুঙ্কারে কি শেষমেশ দিল্লির মাটিতে গরু কুরবানির অনুমতি দিতে বাধ্য হলো মোদী সরকার। দিল্লির সাউথ ব্লকের করিডরে যে অলৌকিক ভূ রাজনৈতিক ঝড় ধেয়ে এসেছে তা হয়তো বিশ্ব রাজনীতির চেনা সব ছক এক নিমিষে উলটপালট করে দিয়েছে। আন্তর্জাতিক কূটনীতির সব চেনা প্রটোকল ভেঙে অত্যন্ত গোপনীয়তায় মধ্যপ্রাচ্যের 1 ডজন শক্তিশালী রাষ্ট্র একযোগে এমন এক বার্তা পাঠিয়েছে যা ভারতের পুরো অর্থনৈতিক মেরুদণ্ডকে মুহূর্তের মধ্যে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আন্তর্জাতিক মহলে এখন তীব্র গুঞ্জন, মরুভূমির বাদশাদের সেই অভূতপূর্ব এবং অবিচল চাপের মুখে শেষমেশ নাকি নিজেদের অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে ভারত সরকার। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন আরবের রাজ দরবার দিল্লির উপর এতটা ক্ষুব্ধ হলো? কেনই বা ভারতের অভ্যন্তরীণ একটি বিষয় নিয়ে আন্তর্জাতিক তেলের বাজারকে হাতিয়ার করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আরবের যুবরাজরা? এই রুদ্ধশ্বাস নাটকের মূল সূত্রটি লুকিয়ে আছে আসন্ন ঈদুল আজহা এবং ভারতের কোটি কোটি মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার উপর। গত কয়েক বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে কুরবানিকে কেন্দ্র করে, বিশেষ করে গরু কুরবানির উপর আইনি ও সামাজিক যে তীব্র চাপ সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল, তা এবার আর বিশ্ব মুসলিমের কেন্দ্রবিন্দু মধ্যপ্রাচ্য মুখ বুজে সহ্য করেনি। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবার সরাসরি অ্যাকশনের রূপ নিয়েছে রিয়াদ, আবুধাবি আর কুয়েতের রাজ দরবারে। যদি এটি সত্যি হয়, তাহলে ভারতকে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, এবার শুধু লোক দেখানো, নিন্দা বা কাগুজে বিবৃতি দিয়ে ক্ষান্ত হননি আরবের শাসকরা। তারা সরাসরি দিল্লির হাইকমান্ডকে সাফ জানিয়ে দিয়েছেন, কুরবানি নিয়ে মুসলিমদের উপর কোনো ধরনের বাধা বা হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আর এই অলিখিত কিন্তু চূড়ান্ত হুঁশিয়ারির পরেই ভেতর থেকে সম্পূর্ণ নড়েচড়ে বসেছে দিল্লির মসনদ। এতদিন যারা অভ্যন্তরীণ রাজনীতিতে কট্টর লাইনে হেঁটে ভোট ব্যাংক ভারী করার কৌশলে ব্যস্ত ছিলেন, তারা আজ আন্তর্জাতিক এক পরাক্রমশালী শক্তির মুখোমুখি দাঁড়িয়ে ভাবছেন পরবর্তী চালটি কি হবে।
এখানেই লুকিয়ে আছে আসল ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক ফাঁদ। মোদী সরকার খুব ভালো করেই জানে আরবের এই যৌথ হুঙ্কারকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ তাদের নেই, কারণ ভারতের উদীয়মান অর্থনীতির ফুসফুস সচল রাখে যে জ্বালানি তেল, তার সিংহভাগই আসে এই মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে। একটু চিন্তা করে দেখুন, আরব বিশ্ব যদি কেবল এক সপ্তাহের জন্য তেলের পাইপ লাইন কিংবা সরবরাহ লাইনে অলিখিত কোনো নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়, তবে ভারতের আকাশচুম্বী অর্থনীতির চাকা এক রাতের ব্যবধানে থমকে যাবে। শুধু তেল নয়, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতারের মতো দেশগুলোতে কাজ করেন কোটি কোটি ভারতীয় প্রবাসী শ্রমিক। এই রেমিট্যান্স যোদ্ধারা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ভারতে পাঠান, যা দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী রাখে। আরব বিশ্ব যদি তাদের এই প্রবাসী কর্মীদের উপর কঠোর কোনো আইনি বা অর্থনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেয়, তবে ভারতের অভ্যন্তরীণ অর্থনীতিতে এক মহা বিপর্যয় নেমে আসবে। এই চরম উভয় সংকটে পড়ে দিল্লির শাসকরা এখন এক অদ্ভুত নীরবতায় নিমজ্জিত। পেট্রোডলারের যুগ পেরিয়ে আরবরা এখন নিজেদের অর্থনৈতিক, সামরিক এবং কৌশলগত ক্ষমতা দিয়ে বিশ্বের যে কোনো বড় শক্তিকে নিজেদের সত্ত্বে ডমিনেট করার ক্ষমতা রাখে। ওয়াশিংটন হোক কিংবা বেইজিং, সবাইকেই এখন রিয়াদের যুবরাজ কিংবা আবুধাবির সুলতানদের মুড বুঝে চলতে হয়। আর ঠিক এই কারণেই ভারতের মতো উদীয়মান পারমাণবিক শক্তিকেও আজ দিল্লির সাউথ ব্লকে বসে মধ্যপ্রাচ্যের এই হুঁশিয়ারির প্রতিটি শব্দকে নিখুঁতভাবে বিশ্লেষণ করতে হচ্ছে। মোদী সরকার কি আসলেই আন্তর্জাতিক বাণিজ্যের স্বার্থে কুরবানির উপর সব ধরনের বিধিনিষেধ তুলে নেবে, নাকি এটি সাময়িকভাবে পরিস্থিতি শান্ত করার কোনো ধূর্ত কৌশল? সময় হয়তো এর উত্তর দেবে। যদি তেলের পাইপলাইন আর প্রবাসী কর্মীদের কার্ড খেলে আরব বিশ্ব ভারতকে পিছু হটতে বাধ্য করতে পারে, ওপারে যে গরুর দাম লাখ টাকা, এপারে রাতের অন্ধকারে সেই একই গরু বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 20 হাজার টাকায়। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই এখনকার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সত্যি। কোরবানির ঈদের ঠিক আগে আগে ভারতের গোমাতা রাজনীতির এক ভয়ঙ্কর ফাঁদে পড়তে যাচ্ছে বাংলাদেশ। আপনি হয়তো ভাবছেন, কম দামে ভারতীয় গরু পেলে তো আমাদেরই লাভ, কোরবানিতে সস্তায় মাংস খাওয়া যাবে। কিন্তু একটু থামুন, এই সস্তা গরুর আড়ালে লুকিয়ে আছে বাংলাদেশের হাজার হাজার খামারের স্বপ্ন ধ্বংসের এক ভয়ঙ্কর নীল নকশা। ওপারে রাজনীতির নামে যে চরম মেরুকরণ চলছে, তার জঞ্জাল এখন ভাসছে পদ্মার জলে। আর এই জঞ্জাল যদি একবার বাংলাদেশের বাজারে ঢুকে পড়ে, তবে লাভ কার আর ক্ষতি কার সেই হিসাব মেলাতে গেলে আপনার মেরুদণ্ড শিউরে উঠবে। আজ যে গরুকে সস্তা মনে হচ্ছে, কাল সেটাই বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির কফিনে শেষ পেরে ঠুকে দিতে পারে। ভারতের রাজনীতির জঞ্জাল এখন আছড়ে পড়ছে সীমান্তে। ওপার বাংলায় কোরবানির আগে মুসলিম ক্রেতাদের উপর চাপানো হচ্ছে প্রশাসনিক আর আইনি খড়গ। আইন, সার্টিফিকেট, কসাইখানার অনুমোদন আর প্রশাসনিক ভয়ের কারণে ওপার বাংলার মুসলিম ক্রেতারা গরু কেনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। অনেকেই প্রশাসনিক ঝামেলায় পড়ার ভয়ে গরুর বদলে ছাগল খুঁজছেন। কিন্তু এই মেরুকরণের রাজনীতিতে আসলে লাভটা হচ্ছে কার? উত্তরটা শুনলে অবাক হবেন। লাভ তো কারোরই হচ্ছে না, উল্টো চরম বিপদে পড়ছেন খোদ হিন্দু খামারিরাই। গ্রামের একজন সাধারণ খামারি সারা বছর ব্যাংক থেকে বা মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে চড়া দামে গরুর খাবার কিনে অমানবিক পরিশ্রমে একটি গরুকে বড় করে তোলেন। তার একটাই আশা থাকে, কোরবানির হাটে ভালো দামে গরুটা বিক্রি করে তিনি তার ঋণ শোধ করবেন, সংসারের অভাব ঘুচাবেন এবং সন্তানের পড়ার খরচ যোগাবেন। কিন্তু আজ যখন হাটে ক্রেতা নেই, দড়িতে গরু বাঁধা আছে ঠিকই, কিন্তু বিক্রি হচ্ছে না, তখন সেই খামারির মাথায় হাত। তিনি না পারছেন ঋণ শোধ করতে, না পারছেন গরুকে খাওয়াতে। যে গরুকে তিনি সন্তানের মতো বড় করেছেন, আজ সেই গরুই তার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। আর রাজনীতির মঞ্চে গোমাতা স্লোগান দিয়ে যারা ভোট কুড়াচ্ছেন, সেই শুভেন্দু অধিকারীদের মতো নেতারা কি ওই গরিব খামারির সন্তানদের স্কুলের বেতন দিয়ে আসবেন? তারা কি সাধারণ মানুষের হাঁড়িতে ভাত তুলে দেবেন? একদমই না। ধর্ম যখন অর্থনীতি বোঝে না, তখন তার প্রথম শিকার হয় সাধারণ খেটে খাওয়া মানুষ। এখানেই ভারতের নীতির সবচেয়ে বড় দ্বিচারিতা এবং ভণ্ডামি সামনে আসে। একদিকে তারা দেশের ভেতরে কোরবানির সময় গরুর ব্যবসার উপর কঠোর বিধি নিষেধ চাপাচ্ছে, অন্যদিকে বিশ্ব বাজারে তারা ঠিকই মাংস বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় করছে। স্ট্যাটিস্টা 2025 সালের যে তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা যায় ভারত বিশ্বের অন্যতম বৃহৎ মাংস রপ্তানিকারক দেশ, যদিও তারা মূলত মহিষের মাংস রপ্তানি করে। কিন্তু প্রশ্ন হলো, বিশ্ববাজারে মাংস বেচে ডলার কামানোতে যদি কোনো সমস্যা না থাকে, তবে দেশের ভেতরের মুসলিমদের কোরবানির সময় এত প্রশাসনিক কড়াকড়ি আর গোলক ধাঁধা কেন? পশু প্রেম বা পশু কল্যাণই যদি আসল উদ্দেশ্য হয়, তবে সেটা শুধু কোরবানির আগেই কেন জেগে ওঠে? মন্দিরে বলি দেওয়ার সময় পশুর বয়স বা স্বাস্থ্য নিয়ে তো কোনো সার্টিফিকেট খোঁজা হয় না। এই প্রশ্নগুলো কোনো ধর্মের বিরুদ্ধে নয়, এগুলো রাজনৈতিক ভণ্ডামির বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের বিধায়ক হুমায়ুন কবিরও এই কড়াকড়ির তীব্র সমালোচনা করেছেন।
তিনি বলেছেন, সরকার কেন ধর্মীয় আচার অনুষ্ঠানে হস্তক্ষেপ করবে? আসলে এই কড়াকড়ি কোনো পশুপ্রেম নয়, এটি শুধুই ভোট ব্যাংকের রাজনীতি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ওপারে অবিকৃত থাকা এই সস্তা গরুর পাল যাবে কোথায়? উত্তরটা আমাদের জন্য ভয়াবহ। এই অবিকৃত সস্তা গরুর ঢল রাতের আধারে চোরা কারবারিদের হাত ধরে ঢুকছে বাংলাদেশের সীমান্তে। মালদহ, মুর্শিদাবাদ পেরিয়ে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী বা নওগাঁর সীমান্ত দিয়ে এই গরুগুলো যদি বাংলাদেশের বাজারে চলে আসে, তবে সবচেয়ে বড় বিপদে পড়বেন আমাদের দেশের সাধারণ খামারিরা। বাংলাদেশ গত কয়েক বছরে গবাদি পশু উৎপাদনে এক নীরব। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের গরু কুরবানির বিষয়ে অসংখ্য কথা হয় এবং হাইকোর্টের যে একটা রায় এবং শুভেন্দু অধিকারীর পক্ষে বিপক্ষে অনেক কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।